মঙ্গলের 2টো আছে, বৃহস্পতির 95টা আছে, শনির হচ্ছে 274টা। শনির তাহলে সব থেকে বেশি পরিমাণে উপগ্রহ আছে। শনির সব থেকে বড় উপগ্রহের নাম হচ্ছে টাইটান এবং শনির 7টা উজ্জ্বল বলয় আছে। শনির চারিদিকে না এরকম উজ্জ্বল একদমই জলের থেকেও পাতলা সাদা এক ধরনের কিন্তু বলয় দেখতে পাওয়া যায় শনির চারিদিকে। তো শনি গ্রহে বলয় দেখতে পাই, উজ্জ্বল বলয় দেখতে পাই। ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে কোন গ্রহের উজ্জ্বল বলয় আছে? শনির আছে উজ্জ্বল বলয়। পরেরটা ইউরেনাস, সৌরজগতের একটা গ্রহ, 7ম গ্রহ অবভিয়াসলি, এবং ইউরেনাস গ্রহটি মিথেন গ্যাসের প্রাচুর্যতার জন্য পরিচিত এবং এটাকে আমরা সবুজ গ্রহ বলি। মিথেন গ্যাস CH4, এই মিথেন গ্যাসকে অনেক সময় বলা হয় থাকে মার্স গ্যাস। আচ্ছা তোমাদের লাগবে না, সরি তোমাদের তো সায়েন্সের প্রশ্ন আসবেই না, তো সায়েন্স যেহেতু আসবে না তো ওটা অত ডিটেলসে গিয়ে লাভ নেই। তো এতটুকু মনে রাখবে মিথেন গ্যাস পাওয়া যায় এটাতে এবং এটাকে আমরা সবুজ গ্রহ বলে থাকি। নেপচুন দূরত্ব অনুসারে সৌরজগতের 8ম গ্রহ, সৌরজগতের সব থেকে বাইরের একটা গ্রহ, মানে সৌরজগতের সব থেকে দূরে অবস্থিত সূর্য থেকে একটা গ্রহ, ঠিক আছে? আচ্ছা, এটি অনেকটা ইউরেনাস গ্রহের মতো বলে এটিকে অনেক সময় ইউরেনাসের যমজ গ্রহ বলা হয়। এটাও একটু সবুজ টাইপের হয়, তো এটাকে অনেক সময় আমরা বলি ইউরেনাসের যমজ গ্রহ। আচ্ছা, টিট্রন হলো নেপচুনের বৃহত্তম উপগ্রহ, টিট্রনের একটা উপগ্রহের নাম। এরপরে চলো বামন গ্রহ। স্যার বামন গ্রহ কি? বামন গ্রহ হচ্ছে সেই গ্রহগুলোকে বলা হয় যাদের গ্রহের বৈশিষ্ট্য আছে কিন্তু সবগুলো বৈশিষ্ট্য নেই। যাদের গ্রহের বৈশিষ্ট্য আছে কিন্তু সবগুলো নেই, এমন গ্রহগুলোকে বলা হয় থাকে বামন গ্রহ। ওকে, খুব ছোট প্রকৃতির হয় এই গ্রহগুলো সাধারণত। সৌরজগতে বামন গ্রহের সংখ্যা হচ্ছে 5টি বামন গ্রহ। কি কি? সেরেস, ইরিস, হাউমেয়া, মাকিমাকি এবং প্লুটো। এর ভিতরে প্লুটো ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় প্রশ্ন দেয় প্লুটো থেকে যে কোনটি সৌরজগতের একটি গ্রহ নয় বলে তোমাকে নাবাচক একটা প্রশ্ন দিয়ে অপশনে প্লুটো ঢুকিয়ে দেবে, তখন তোমরা মনে রাখবে প্লুটোটা কিন্তু একটি বামন গ্রহ নয়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, প্লুটোটা একটা সময় কিন্তু গ্রহ ছিল, সৌরজগতের গ্রহ ছিল একটা সময় প্লুটোটা, কিন্তু প্লুটোটা 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল যে আমাদের ইউনিয়ন আছে তাদের দ্বারা কিন্তু বামন গ্রহ হিসাবে ঘোষিত হয়েছে। তো এটা 2006 সালের পর থেকে বামন গ্রহ হিসাবে পরিণত হয়েছে। তার আগে এটা কিন্তু একটা গ্রহ ছিল, সৌরজগতের 9ম গ্রহ, সৌরজগতের একটা গ্রহ ছিল। এই হচ্ছে আমাদের সৌরজগৎ। সৌরজগৎ থেকে এই কয়েকটা জিনিস ভালো করে পড়ে নেবে। এরপরে আমি একটু গ্রহরূপে পৃথিবীতে আসবো। গ্রহরূপে পৃথিবী কি? গ্রহরূপে পৃথিবী হলো পুরো গ্রহ মানে আমাদের পৃথিবীটা সম্পর্কে কয়েকটা তথ্য প্রোভাইড করার চেষ্টা করব তোমাদের। এটি একমাত্র গ্রহ যেখানে জীবের উপস্থিতি আছে, এটা তো আমরা পড়লাম। পৃথিবী অভ্যন্তরীণ এবং স্থল গ্রহ। তো পৃথিবীটা কি একটা স্থল গ্রহ? পৃথিবীতে ভূখণ্ড আমরা দেখতে পাই, শিলা দেখতে পাই, যে গ্রহগুলোতে শিলা দেখতে পাওয়া যায় সেগুলোকে স্থল গ্রহ বলা হয়। এর পৃষ্ঠ কঠিন এবং শিলাময়। পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে। পৃথিবী সূর্যের চারপাশে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। শুধু পৃথিবী নয়, সৌরজগতে যত গ্রহ আছে সবগুলোই কিন্তু সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে। পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল নয়, পৃথিবী কিন্তু পুরোপুরি গোল নয়, পৃথিবী অনেকটা এরকম চ্যাপ্টা টাইপের, ঠিক আছে? মেরুর দিকটা কিছুটা চ্যাপ্টা, আর মধ্যভাগটা যেটা আমাদের হচ্ছে মূল মধ্যরেখা, যেটা আমাদের মধ্যভাগ, সেই মধ্যভাগটা কিন্তু দেখবো একটুখানি ফোলা টাইপের আমাদের পৃথিবীর। ওকে, আচ্ছা, এবারে দেখো আমাদের পৃথিবীতে একটা বল কাজ করে যেটাকে বলা হয় অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল হলো মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। লেখা আছে সুন্দর করে, পৃথিবী নিজের দিকে কোনো বস্তুকে যে বলে টানে সেটা অভিকর্ষজ বল, তা পৃথিবীর অভিকর্ষজ বল। দুবার লেখা হয়েছে। পৃথিবীর অভিকর্ষজ বলের মান হচ্ছে প্রায় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। এই বেগে কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সেই বস্তুগুলোকে কিন্তু নিজের দিকে টেনে থাকে। মনে করো এই যে একটা পদার্থ, এটাকে আমি ড্রপ করছি, এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার যে তরল, সেই বেগে কিন্তু পৃথিবীর দিকে পড়ছে, বুঝলে? তো পৃথিবীর যে বলে নিজের দিকে কোনো বস্তুকে টেনে থাকে সেটাকে আমরা বলি অভিকর্ষজ বল। শুধু পৃথিবী নয়, সৌরজগতের যে কোনো বস্তু, সৌরজগতের যে কোনো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় ডিয়ার স্টুডেন্টস অভিকর্ষজ ত্বরণ। যেমন পৃথিবী এবং চাঁদের মধ্যে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী এবং সূর্যের মধ্যে অভিকর্ষজ ত্বরণ, এইগুলোকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়, বুঝলে? চলো এবারে আরেকটা জিনিস আছে আমরা, সেটা হচ্ছে আমাদের পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে না, ঘুরতে ঘুরতে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে চলে আসে। তো পৃথিবীর এই অবস্থানগুলোকে কিছু নাম দেওয়া হয়, অনুসুর অবস্থান, অপসুর অবস্থান। পৃথিবী কি করে? সূর্যের চারিদিকে কক্ষপথে ঘুরছে, ঘুরতে ঘুরতে বিভিন্ন অবস্থানে গিয়ে কিন্তু পৌঁছায়। এরকম ঘুরতে ঘুরতে একটা অবস্থানে যখন যায় সেটাকে অনুসুর অবস্থান বলা হয়। অনুসুর অবস্থান কাকে বলি? সূর্য থেকে পৃথিবী যখন সবচেয়ে কাছের অবস্থানে চলে আসে সেটাকে বলা হয় অনুসুর অবস্থান। 3রা জানুয়ারি দিনটাতে অনুসুর অবস্থান ঘটে। তো এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অনুসুর অবস্থান কবে ঘটে? অনুসুর কাকে বলে ভালো করে বোঝো। অনু মানে হচ্ছে কাছে, অনু মানে হচ্ছে কাছে। ওকে, তো কাছে 3রা জানুয়ারি কাছে আসছে। এই দিনটাতে প্রায় সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 14,70,00,000 কিলোমিটারের কাছাকাছি। ওকে, আচ্ছা, আর অপসুর অবস্থান কি? অপসুর অবস্থান হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরবর্তী অবস্থান। যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয়ে যাবে,
সূর্য এবং পৃথিবী এমন একটা পজিশনে চলে আসবে যখন সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব অনেক দূরে চলে যাবে, সেটাকে আমরা অপসূর অবস্থান বলবো। 4 জুলাই হচ্ছে অপসূর অবস্থান। দূরত্ব কতটা থাকে? 15,20,00,000 কিলোমিটার প্রায় দূরত্ব থাকে সূর্য এবং পৃথিবীর মধ্যে। আচ্ছা, এখান থেকে আমরা কি বুঝলাম, কি মনে রাখতে হবে? একটা জিনিস মনে রাখবে, অপসূর কবে ঘটে, অনুসূর কবে ঘটে। 3রা জানুয়ারি অনুসূর ঘটে আর 4 জুলাই হচ্ছে অপসূর ঘটে। এবারে একটা প্রশ্ন এখান থেকে আসে যে পৃথিবী এবং সূর্যের মধ্যে গড় দূরত্ব কত? এটা নাই বুঝলাম অপসূর অবস্থানের দূরত্ব বা অনুসূর অবস্থানের দূরত্ব, কিন্তু যদি বলা হয় পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত, তো কি বলবে? গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। কতটা? 15 কোটি কিলোমিটার হচ্ছে গড় দূরত্ব পৃথিবী এবং সূর্যের মধ্যে। ওকে, এটা থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়। চলো পরেরটা, মহাবিষুব জলবিষুব কি? এটা নিয়েও অনেকের মধ্যে কনফিউশন থাকে, স্যার মহাবিষুব আর জলবিষুব কি? দেখো, এই যে আমাদের পৃথিবী এক তো সূর্যের চারিদিকে ঘুরছে, সাথে সাথে সে নিজের একটা অক্ষের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখো এখানে একটা এরকম দাঁড়ি টানা আছে, পৃথিবীর মাঝখান দিয়ে একটা দাঁড়ির মতো টানা আছে। এই দাঁড়িটা হচ্ছে কি জানো? অক্ষাংশ। এই দাঁড়িটাকে আমরা বলে থাকি কক্ষ। ঠিক আছে, এটা তোমার হচ্ছে কক্ষ বলছো, অক্ষ। ঠিক আছে, এই অক্ষটা একটু হেলে আছে, আমাদের পৃথিবী এরকম একটু হেলে আছে। তো কি হয়, এই অক্ষের চারিদিকেও কিন্তু আমাদের পৃথিবী এরকম ঘুরে থাকে। ঠিক আছে, নিজের অক্ষের চারিদিকে এরকম পৃথিবী ঘুরে থাকে। এর কারণে দিন রাত্রি হয়ে থাকে। যখন পৃথিবী সূর্যের দিকে ঘুরে চলে যাবে তখন কি হবে? সেদিকে দিন হবে। তারপরে যেদিকে তোমার হচ্ছে সূর্যের অপোজিট সাইডে থাকবে, এই ডার্ক সাইড, সেটা কিন্তু রাত হবে। তো সূর্যের দিকে মুখ করে থাকলে সেই দিনটা দিন বা সেই দিকটা দিন হবে, আর যে দিকটা তোমার হচ্ছে ডার্ক সাইড সেদিকটা হচ্ছে রাত হবে। তো এইগুলো তোমরা নিশ্চয়ই জানো রাত দিন কিভাবে হয়। তো এটা 24 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে থাকে। এবারে দেখো একটা জিনিস, এই যে পৃথিবী নিজের অক্ষের উপরে এরকম একটা কোণ বা একটা এরকম ঢাল করে এরকম একটা আড়াআড়ি ভাবে কি বলা হয়, তির্যক ভাবে একটা দণ্ডের উপরে পৃথিবী এরকম নিজের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এটাকে আমরা অক্ষ বলছি। অক্ষটা নিজের কক্ষতলের সাথে পৃথিবী 66.5 ডিগ্রি একটা কোণ করে কিন্তু হেলে আছে। কত ডিগ্রি? 66.5 ডিগ্রি। ঠিক আছে, 66.5 ডিগ্রি কোণ করে হেলে আছে। এখন আমাদের পৃথিবী এরকম ঘুরতে ঘুরতে এমন একটা পজিশনে চলে আসে যখন আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের এরকম কাল্পনিক অক্ষরেখা আছে। পৃথিবীতে বিভিন্ন ধরনের রেখা পাওয়া যায়, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। তোমরা নিশ্চয়ই জানো অক্ষরেখাগুলো পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে রেখেছে। পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে রেখেছে অক্ষরেখাগুলি। আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে ভুল করছি আমি, মাফ করবে, অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বেষ্টন করে রেখেছে আমাদের পৃথিবীকে, পূর্ব পশ্চিমে। আর যেগুলো দ্রাঘিমা রেখা হয়, সেই দ্রাঘিমা রেখাগুলো আমাদের পৃথিবীকে এইরকম, দেখো ভালো করে একটু বুঝে দিই, মনে করো এটা একটা পৃথিবী। ওকে, এই পৃথিবীর উপরের দিকটা হচ্ছে কি উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ। এখন কিছু রেখা আছে কাল্পনিক রেখা, এগুলো কিন্তু কাল্পনিক রেখা, এগুলো পৃথিবীর উপর দিয়ে কিন্তু টানা হয়নি। এই কাল্পনিক রেখাগুলো পৃথিবীকে উত্তর দক্ষিণে এরকম বেষ্টন করে রেখেছে, এগুলোকে আমরা বলে থাকি দ্রাঘিমা রেখা। এগুলোকে কি বলা হয়? দ্রাঘিমা। এই দ্রাঘিমা রেখার একটা দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা। 0 ডিগ্রি দ্রাঘিমাটাকে আমরা অনেক সময় বলে থাকি মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা, যেহেতু এটা মাঝখানে অবস্থিত আছে দ্রাঘিমা রেখাগুলো, এই কারণে এটাকে মূল মধ্য রেখা বলা হয়। আচ্ছা, এই দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি, মানে এরকম ভাবে 1 2 3 4 করে 180টা এরকম কিন্তু দ্রাঘিমা রেখা আমরা পাবো। 180 ডিগ্রি হচ্ছে দ্রাঘিমার সর্বোচ্চ মান, বুঝেছো? আচ্ছা, এবারে একটা জিনিস তোমাকে আমি এখান থেকে বলি, এই যে দ্রাঘিমা রেখাগুলো আছে এইগুলো কিন্তু আমাদের পৃথিবীতে টাইম জোন হিসাবে ব্যবহার করা হয়। মানে এই দ্রাঘিমা রেখাগুলোর উপরেই কিন্তু পৃথিবীতে টাইম নির্মাণ করা হয় বা টাইম মাপা হয়ে থাকে। যেমন তুমি একটা দ্রাঘিমা থেকে যদি আরেকটা দ্রাঘিমাতে যাও তাহলে তোমার টাইম 4 মিনিট এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। তো দ্রাঘিমার মধ্যে, দুটি দ্রাঘিমার মধ্যে সময়ের পার্থক্য কতটা? লিখে দেখালো দুটি দ্রাঘিমার মধ্যে সময়ের পার্থক্য 4 মিনিট। কতটা? 4 মিনিট। তুমি যদি একটা দ্রাঘিমা থেকে আরেকটা দ্রাঘিমাতে যাও তাহলে তোমার 4 মিনিট টাইম কিন্তু এগিয়ে বা পিছিয়ে যেতে পারে, বুঝেছো? এবারে এটা নাই বুঝলাম আমরা দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখার একটা দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা। এই 180 ডিগ্রি দ্রাঘিমাকে আমরা বলে থাকি আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা। এই আন্তর্জাতিক তারিখ রেখাটা এটা তুমি যদি এক সাইডে যাও একটা দিন দেখাবে বা একটা তারিখ হতে পারে, আরেক সাইডে গেলে আরেকটা তারিখ হতে পারে। মানে এই যে তারিখ রেখাটা আছে এটা কিন্তু দুটো গোলার্ধের বা আমাদের পৃথিবীর
তারিখ ডিসাইড করে থাকে, বুঝেছো? মনে করো একটা এরকম দ্রাঘিমা আছে, এই দ্রাঘিমা তুমি ধরো একদিকে আসলে সেখানে 24 তারিখ, আবার অপোজিট সাইডে কিন্তু 25 তারিখ থাকতে পারে, বুঝেছো? অথবা একদিকে 24 তারিখ একদিকে 25 তারিখ থাকতে পারে। তো এই যে 24 তারিখ বা 25 তারিখ, তারিখ দুই দিকে দুই রকম হচ্ছে কিসের কারণে? 180 ডিগ্রি দ্রাঘিমার কারণে এটাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলি, বুঝেছো? মাথায় ঢুকেছে? আচ্ছা, এবারে দেখো আরো কিছু রেখা আছে যেগুলো আমাদের পৃথিবীকে এরকম কিন্তু পূর্ব পশ্চিমে বেষ্টন করে রেখেছে। দ্রাঘিমাগুলো আমাদের পৃথিবীকে কিভাবে বেষ্টন করেছে? উত্তর দক্ষিণে বেষ্টন করেছে। আর কিছু রেখা আছে যেগুলো আমাদের পৃথিবীকে এরকম গোল করে পূর্ব পশ্চিমে বেষ্টন করেছে, সেই রেখাগুলোকে আমরা বলে থাকি অক্ষরেখা। অক্ষরেখা অনেক আছে, তার ভিতরে একটা অক্ষরেখাকে আমরা বলছি কি নিরক্ষরেখা, যেটার মান হচ্ছে 0 ডিগ্রি। নিরক্ষরেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি। নিরক্ষরেখার উপরের স্থানটাকে আমরা বলে থাকি উত্তর গোলার্ধ, নিচের স্থানটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, তাহলে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কি? দ্রাঘিমা রেখা যেটা 0 ডিগ্রি দ্রাঘিমা বা মূল মধ্য রেখা, তার পশ্চিমের দিকটা পশ্চিম গোলার্ধ, পূর্ব দিকটা পূর্ব গোলার্ধ। আমাদের পৃথিবীর মধ্যে এরকম গোলার্ধ তৈরি হয়েছে। দ্রাঘিমা রেখা পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ নির্দেশ করে থাকে, আর নিরক্ষরেখা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ নির্দেশ করে থাকে, বুঝেছো? তো নিরক্ষরেখার উপরি অংশটাকে আমরা বলি কি? উত্তর গোলার্ধ, নিচের অংশটাকে আমরা বলছি দক্ষিণ গোলার্ধ। এবারে দেখো এই উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে কিছু কিন্তু রেখা থাকে, যেমন একটা রেখা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখাটা পুরো পৃথিবীর মাঝখান বরাবর গেছে, পুরো পৃথিবীর মাঝখান বরাবর গেছে। এখন পৃথিবীর মাঝখান বরাবর যে রেখা গেছে, মনে করো এই রেখার উপরে সূর্য সমানভাবে লম্বভাবে এরকম কিরণ দিচ্ছে, লম্বভাবে কিরণ দিচ্ছে, ঠিক আছে? তখন কি হবে? পৃথিবীর উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ সব জায়গায় দিন রাত্রির দৈর্ঘ্য সমান হবে, ইয়েস অর নো? যখন সূর্য এই মাঝখান পৃথিবীর মাঝখান বরাবর রেখার উপরে লম্বভাবে কিরণ দেবে, তাহলে পৃথিবীর সব জায়গায় দিন রাত্রির দৈর্ঘ্য সমান হওয়ার কথা, তাই তো? তুমি যদি অপর এক জায়গায় যাও, সেখানেও দিনের দৈর্ঘ্য যা হবে, দক্ষিণ মেরুতে গেলেও সেই প্রতিবাদের স্থানে দিনের দৈর্ঘ্য কিন্তু সেম হবে, বুঝেছো? কেন হবে? কারণ পৃথিবীর পুরো মাঝখানে যখন লম্বভাবে এরকম কিরণ দেওয়া হবে, পৃথিবীর সব জায়গাতে দিন রাত্রির দৈর্ঘ্য অবভিয়াসলি সমান হবে। তো এইরকম দিন বছরে দুবার আসে। একটা হচ্ছে বসন্তকালের দিকে 21শে মার্চ আসে। 21শে মার্চ এই দিনটাকে আমরা বলে থাকি কি? মহাবিষুব বলে থাকি, খুব ইম্পর্টেন্ট। এই দিনটাকে মহাবিষুব বলা হয়। এর অপর আরেকটা নাম হচ্ছে বসন্ত বিষুব। বসন্ত বিষুবও কিন্তু এটাকে বলা হয়ে থাকে। বিষুব মানে কি? বিষুব কথার অর্থ হচ্ছে সমান। যখন সব জায়গাতে সমান দিন রাত্রি থাকবে, এটাকে আমরা বলবো বিষুব। আচ্ছা, জলবিষুব কি? সাধারণত 23শে সেপ্টেম্বর দিনে সূর্য কিন্তু লম্বভাবে আবার নিরক্ষরেখার উপরে কিরণ দেয়। এখানে লেখা হয়নি নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। তো সূর্য লম্বভাবে কিরণ দেয় কিসের উপরে? নিরক্ষরেখার উপরে। তো এই দিনে পৃথিবী জুড়ে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, এই কারণে এটাকে জলবিষুব বলা হচ্ছে। তো এটা হচ্ছে কি? জলবিষুব আর মহাবিষুব। কোন দিনে হচ্ছে? 21শে মার্চ হচ্ছে মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব। কনসেপ্ট ক্লিয়ার? কোথায় বুঝতে অসুবিধা বলো? বলো, জলবিষুব আর মহাবিষুবে কোথায় বুঝতে অসুবিধা? তার উত্তরায়ণ দক্ষিণায়ণ বিষয়টা একটু বলবেন। অবশ্যই বলবো সুপ্রিয়া, সবকিছুই বলবো, সবকিছুই বলবো। আমি একটু ফাস্ট করছি ক্লাসটা, বিকজ আমি অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে চাই, এই কারণে, বুঝেছো? এখান থেকে কি মনে রাখতে হবে? এখান থেকে বেশি কিছু মনে রাখতে হবে না, শুধু এই তারিখগুলো মনে রাখতে হবে। এখান থেকে তারিখ তুলে প্রশ্ন আসবে যে জলবিষুব কোন দিনে, মহাবিষুব কোন দিনে, বুঝেছো? অপসূর অবস্থান কোন দিনে হয়, অনুসূর অবস্থান কোন দিনে হয়, তারিখগুলো মুখস্থ রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না, বুঝেছো? তারিখগুলো থেকেই অ্যাকচুয়ালি প্রশ্ন আসে এখানে। স্যার, নাম দুটো কেন আলাদা হলো? মহাবিষুব বসন্তকালে হয়, এই কারণে এটাকে মহাবিষুব বলা হয়, আর জলবিষুব 23শে সেপ্টেম্বর, এই সময় শরৎকাল থাকে উত্তর গোলার্ধে, এই কারণে এটাকে শরৎ বিষুবও বলা হয়ে থাকে, বুঝেছো? শরৎ বিষুবও বলা হয়। মহাবিষুব আর জলবিষুবের ক্ষেত্রে কনসেপ্ট সেম। কনসেপ্ট কি? দুটো সময়েই কিন্তু পৃথিবী কি করবে? সূর্য পৃথিবীর নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেবে। দেখো, এই যে সূর্য আছে, এই সূর্যটা না পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের উপরে লম্বভাবে কিরণ দেয়। কখনো মকর ক্রান্তি রেখার উপরে, কখনো তোমার হচ্ছে এই পর্যন্ত, অথবা কখনো এই পর্যন্ত। যে কোনো স্থানে কিন্তু পৃথিবী যখনও খুশি লম্বভাবে কিরণ দিতে পারে। পৃথিবী এরকম কিন্তু চলাচল করে, একবার দক্ষিণ দিকে, একবার উত্তর দিকে, একবার উত্তর থেকে দক্ষিণে আসে, আবার দক্ষিণ থেকে উত্তরে আসে। এই কারণে দেখবে শীতকালে সূর্য একটু এরকম দক্ষিণ দিক বেঁকে ওঠে। দেখবে সূর্য কি করে? শীতকালে দক্ষিণ দিকে এরকম বেঁকে ওঠে না? ওঠে তো, বেঁকে ওঠে তো, দক্ষিণ দিকে এরকম বেঁকে 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 যায় না সূর্য? আবার দেখবে তোমার একটা সময় গ্রীষ্মকালের দিকে কিন্তু সূর্য একদম মাথার উপরে থাকে, আবার একটা সময় তোমার হচ্ছে ওই বসন্তকালের দিকে সূর্য কিন্তু দক্ষিণ দিকে বেঁকে বেঁকে যায়, তাই তো? তো এই যে সূর্য, এটা কিন্তু আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে এরকম চলাফেরা করছে, পৃথিবীর বিভিন্ন স্থানে এরকম কিন্তু কিরণ দিচ্ছে। এবারে দেখো, সূর্য সর্বোচ্চ দক্ষিণ গোলার্ধের দিকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত যেতে পারে, আর উত্তর গোলার্ধে সর্বোচ্চ কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত যেতে পারে। এই পর্যন্ত সূর্য লম্বভাবে কিরণ দিতে পারে, তার বাইরে কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয় না। বাকি আমাদের যে এই যে সুমেরু বৃত্ত বা কর্কট ক্রান্তি রেখার আরো উত্তর মেরু বা এই অঞ্চলগুলোতে সূর্য কিন্তু তীর্যকভাবে কিরণ দেয়। ওই কারণে দেখবে উত্তর মেরুতে 6 মাস টানা তোমার হচ্ছে অন্ধকার থাকে, আবার 6 মাস টানা দিন থাকে। কেন থাকে এটা? বিকজ এই কারণে সূর্য এখানে সারা বছর তীর্যকভাবে কিরণ দেয়, বুঝেছো? দক্ষিণ গোলার্ধেও সেম, সূর্য কিন্তু সারা বছর তীর্যকভাবে কিন্তু
কিরণ দিয়ে থাকে তির্যক ভাবে, কখনো কখনো কিরণ দেয়ই না, 6 মাস একদমই অন্ধকার থেকে যায় এই অঞ্চলটা, আবার যখন কিরণ দেবে তার 6 মাস একটানা কিন্তু দিন থাকবে। তো এইখানে সূর্য লম্বভাবে কিরণ কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখার মধ্যে এই অঞ্চলে কিন্তু দিতে পারে, যার মধ্যে নিরক্ষরেখাও পড়ে থাকে। বাকি কর্কট ক্রান্তি রেখার উত্তর দিকে আর মকর ক্রান্তি রেখার দক্ষিণ দিকে এই অঞ্চলগুলোতে সূর্য তির্যক ভাবে কিরণ দেয়। সেই কনসেপ্ট কাজে লাগিয়ে এখানে আমি এনেছি কি কর্কট সংক্রান্তি। হোয়াট ইজ কর্কট সংক্রান্তি? কর্কট সংক্রান্তি এই দিনে অর্থাৎ 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখায় 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় উপর লম্বভাবে কিরণ দেয়। এই দিন সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, এই দিনটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত। স্যার কি বললেন, ছাতার মাথায় ঢুকলো না? হ্যাঁ, এই তো একটা সবার এরকম একটা মাথায় একটা এসেছে যে স্যার কি বললেন বুঝতেই পারলাম না, দেখো বুঝিয়ে দিচ্ছি। কর্কট সংক্রান্তি কি বুঝতে হলে প্রথমে আমাকে বুঝতে হবে কর্কটটা আসলে কি। কর্কট হচ্ছে একটা রেখার নাম, আমাদের পৃথিবীর উপর দিয়ে অঙ্কন করা একটা কাল্পনিক রেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আমরা পড়েছিলাম দেখো ভারত পরিচিতির ক্লাসের উপরে, আমাদের ভারতের উপর দিয়ে 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। কর্কট ক্রান্তি রেখাটা কিচ্ছু নয়, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটাই আমরা কর্কট ক্রান্তি রেখা বলে থাকি। এই রেখার উপরে যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে সেই দিনটা হচ্ছে সূর্যের উত্তরায়ণের শেষ দিন। উত্তর আয়ন মানে কি? আয়ন মানে হচ্ছে পথ, অর্থাৎ সূর্য সর্বোচ্চ উত্তরে এত দূর পর্যন্তই যেতে পারে। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, অর্থাৎ সূর্য উত্তর দিকে এর আর উত্তরে লম্বভাবে কিরণ দিতে পারবে না। এবারে সূর্য এখান থেকে তির্যক ভাবে কিরণ দেবে কিন্তু লম্বভাবে আর কিরণ দিতে পারবে না। তো সূর্য লাস্ট কিন্তু এই সীমা পর্যন্তই যাবে। তো এই কারণে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা এই 23 ডিগ্রি বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে আমরা কর্কট ক্রান্তি রেখাও কিন্তু বলে থাকি। আচ্ছা, এই দিনে যেহেতু কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, কর্কট ক্রান্তি রেখাটা কোথায়? উত্তর গোলার্ধে। এই যে উত্তর গোলার্ধের এই অঞ্চলটা, এখানে অবভিয়াসলি সব থেকে বড় দিন হবে। দক্ষিণ গোলার্ধে হবে না, কিন্তু উত্তর গোলার্ধে যেহেতু সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তো এই দিনে কি হবে? এই দিনে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন হবে, তাই তো? বড় দিন হবে। এবারে দেখো এই দিনটাকে আমরা বলছি কি কর্কট সংক্রান্তি বা সূর্যের উত্তরায়ণের শেষ দিন। এরপরে সূর্য কি করবে? 22শে ডিসেম্বর থেকে সূর্য এবারে আবার দক্ষিণ দিকে আসা শুরু করবে, দক্ষিণ দিকে আসবে 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 আস্তে আস্তে কি করবে? একটা সময় মকর ক্রান্তি রেখার উপরে সূর্য কিন্তু লম্বভাবে কিরণ দেবে। এর মাঝখানে 2 দিন কিন্তু নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেবে। কবে কবে? 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, যখন সূর্য এইদিকে আসবে, তাই না? তো তখন মকর ক্রান্তি রেখার উপরে কি করবে? সূর্য লম্বভাবে একবার কিরণ দেবে। এই মকর ক্রান্তির উপর রেখার উপরে কবে কিরণ দেবে লম্বভাবে? 22শে ডিসেম্বর। এই দিনটাকে আমরা বলবো কি? এই দিনটাকে বলবো সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। সূর্য দক্ষিণ দিকে এত দূর পর্যন্তই যেতে পারে, এর কিন্তু দক্ষিণে আর সূর্য লম্বভাবে কিরণ দেবে না। এটাই সূর্যের দক্ষিণ দিকের শেষ সীমা, যেখানে সূর্য লম্বভাবে কিরণ দিবে। এর মাঝখানে সূর্য লম্বভাবে কিন্তু কিরণ দেবে, এর বাইরে কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেবে না। তো এইটা দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন। তো দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন বা দক্ষিণ আয়ন, আয়ন মানে হচ্ছে পথ, সূর্য এই পথ পর্যন্ত যেতে পারে লাস্ট, এটা হচ্ছে দক্ষিণায়নের শেষ দিন। আচ্ছা, 22শে ডিসেম্বর তাহলে কি? সূর্য মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিল। তাহলে স্যার 23শে ডিসেম্বর কি হবে? 23শে ডিসেম্বর সূর্য আর একটা ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে আবার তোমার দক্ষিণের পথে যাওয়া শুরু করে, উত্তরের দিকে যাওয়া শুরু করবে। আবার একদিন 21শে জুন আসবে, সেদিন আবার কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেবে, দেওয়ার পরে 22শে জুন থেকে আবার দক্ষিণের দিকে যাবে। তো সূর্য একবার দক্ষিণে যায়, একবার উত্তরে আসে, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে আসে, বুঝেছো? এর মাঝখানে 2 দিন তারা কি করবে? নিরক্ষরেখার উপরেও লম্বভাবে কিরণ দেবে। তো সেই 2 দিন হচ্ছে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। আর যে দুটো দিন কর্কট ক্রান্তি রেখার মকর ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেবে, সেই দুটি দিন হলো কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি। এটাকে বলছি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কর্কট সংক্রান্তিকে, বা সূর্যের উত্তরায়ণের শেষ দিন। আর এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, সূর্যের দক্ষিণায়নের শেষ দিন বা দক্ষিণ গোলার্ধের সব থেকে দীর্ঘতম দিন। বুঝেছো? এই হচ্ছে আমাদের আজকের কনসেপ্ট। আশা করবো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এই কয়েকটা তথ্য নিয়ে আলোচনা করলো। হ্যাঁ, ক্লাসটি কেমন লাগলো এবার একটু কমেন্ট করে জানাও। এবারে কোথায় কার প্রবলেম আছে বলো। আচ্ছা, রাহুল স্যার করছিল, রাহুল স্যার কি সব পড়িয়েছে? এবারে বলো, রাহুল স্যার কি সব পড়িয়েছে? ক্লাস না দেখে প্রথম থেকে চেল্লামিল্লি করা শুরু করে দিয়েছে। ক্লাস স্যার, রাহুল স্যার পড়িয়েছে, আপনি করাচ্ছেন কেন? হ্যাঁ, মহাকর্ষ বলটা কি? পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বলে টানে সেটাকেই মহাকর্ষ বল বলা হয়। মহাকর্ষ বল। বলো, বুঝতে পেরেছো? আগে এই জিনিসটা বুঝতে না অনেকে, আজকে বুঝতে পেরেছো? স্যার, মঙ্গল গ্রহের সর্বোচ্চ শৃঙ্গটা কি? অলিম্পিয়াস মন্স। অলিম্পিয়াস মন্স বলা হয় মঙ্গল গ্রহের হাই স্পিড।
শনির উপগ্রহ আর বৃহস্পতির উপগ্রহ সংখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা আছে। আমি নাসার পোর্টাল থেকে এনেছি, তো নাসা যদি ভুল থাকে তো আমি ভুল, আর নাসা যদি ঠিক থাকে তো ঠিক। এবার আমি যেটা এনেছি ওটা নাসার থেকে এনেছি, নাসা যেটা সেটা আমি, বুঝেছো? আমি এটা ওটা বই বা ওয়েবসাইট দেখি না, কারণ এগুলো চেঞ্জ হয়। আমি একদমই জায়গা থেকে নিয়ে আসি, নাসা থেকে নিয়ে এসেছি 274টা। তুমিও গিয়ে নাসার ওয়েবসাইটে দেখতে পারো, ঠিক আছে? নাসার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। চলো ক্লাসটা আমি শেষ করি তাহলে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, অবশ্যই আশা করবো ভালো লাগলো। নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই। সালগুলো বেশি ইম্পর্টেন্ট, একদমই সালগুলো বেশি ইম্পর্টেন্ট। সরি সাল বলছি, তারিখগুলো, এই যে তারিখগুলো দিলাম না, এই তারিখগুলো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর অ্যান্ড 21শে জুন, এই যে তারিখগুলো দিলাম, তারিখগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ।